সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ঈদুল জোহার ছুটির পরে আবার আমরা এসেছি অনলাইন ক্লাসে। তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে পাঠটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। আজকে তোমাদের দ্বিতীয় পত্রে একটুখানি পড়িয়ে দেব, যেহেতু এটা বুঝবার জিনিস, প্রতিটাই বুঝতে হয় আলাদা আলাদা করে। তো আমরা এর প্রাথমিক আলোচনায় পাচ্ছি যে বহুব্রীহি সমাস কী এবং এর কিছু নিয়ম, অর্থাৎ কেমন অবস্থায় কীরকম থাকলে এটাকে বহুব্রীহি সমাস হবে এবং বহুব্রীহি সমাসের যে বৈশিষ্ট্য সেগুলি আমরা প্রথমে জেনে নেব। তো বহুব্রীহি সমাস হচ্ছে তোমার অন্যপদ প্রধান সমাস। বহুব্রীহি সমাস কি? এটা হচ্ছে একটি অন্যপদ প্রধান সমাস। তোমরা বহুব্রীহি সমাসের এই যে বইয়ের যে সাইডে আমি সবসময় বলি, এটা এই যে এখানে তোমরা লিখে রাখবা যে এটা অন্যপদ বা কী বলে তৃতীয় পদ প্রধান, অর্থাৎ সমস্ত পদে যে দুইটি পদ থাকে, তাই না? এক পদে পরিণত হয়ে দুইটি পদ যে প্রচ্ছন্ন অবস্থায় থাকে, সেই দুইটি পদের ভিতরে সমাসে কখনো কখনো পূর্বপদের অর্থটা বোঝায়, কোনো কোনো সমাসে পরপদের বোঝায়। এই হিসাবে পূর্বপদ প্রধান সমাস আছে যেমন অব্যয়ীভাব, আবার পরপদ প্রধান সমাসও আছে যেমন কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। এই তিনটা পরপদ প্রধান, এগুলি আমরা বলেছি। আর একমাত্র বহুব্রীহি সমাস হচ্ছে আবার দ্বন্দ্ব সমাসের বিপরীত। দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস, অর্থাৎ পূর্ব পর দ্বন্দ্ব সমাসে দুইটাই বোঝায়। কিন্তু এই যে বহুব্রীহি, এটা কিন্তু না পূর্বপদ না পরপদ কোনোটারই অর্থ বোঝায় না, বরং ওইখানে যেই পদ নাই বাইরের কোনো একটা কিছুকে ওই সমাসটা বুঝিয়ে দেয়, একে বলে। এই জন্য এটার নাম কি? বহুব্রীহি সমাস। এই যে দেখো কি বলছে, যে সমাসের সমসমান পদগুলির কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য পদকে বোঝায় তাকে কি বলে? বহুব্রীহি সমাস। এই যে সমসমান পদগুলোর কোনোটি না বুঝিয়ে, তো আমরা কিন্তু প্রাথমিক আলোচনায় পড়েছিলাম যে পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, সমসমান পদ কি, কাজে ওগুলি মাথায় না রাখলে যেটা বোঝা যাবে না সেটা আমরা জানি। তো এখন দেখো এখানে তোমাদের একটি উদাহরণ দিয়েছি কি, যে বহুব্রীহি ব্র্যাকেটে দিয়েছে ধান আছে যার। তাহলে আমরা আরেকটা নিতে পারি, একটা সোজা নেই, দেখো 10 আনন, যে খেয়াল করো ওটা তো দেওয়াই আছে, এখান থেকে আরও তাড়াতাড়ি বোঝা যাবে। 10 আনন আছে যার, বা শুধু 10 আনন যারও বলা যায়, 10 আনন আছে দিলে বেশি পরিষ্কার হয়। 10 আনন আছে যার, এটার তোমার সমস্ত পদ হয়ে গেল কি? সমাসবদ্ধ হয়ে এটা সমস্ত পদ হলো দশানন। এই যে দশানন, এখানে এই যে পূর্বপদ, এটা পূর্বপদ, এখানে কিন্তু এই যে 10 শব্দটা আছে, কেমন? 10 মানে কি? সংখ্যা। আর এই যে এখানে আকার দিয়ে যে আনন, এই যে দেখো এখানে যে এই আনন শব্দটা ব্যাস বাক্যে 10, আর এই আনন দশানন এখানে এসেছে। হ্যাঁ, এখন এই যে দশাননের 10 সমস্ত পদের 10 কেউ বোঝাচ্ছে না, আর এই যে এখানে পরপদ যে আনন মানে মুখ বা মাথা, কোনো মাথাকেও বোঝাচ্ছে না, না 10 সংখ্যাকে বোঝাচ্ছে কোনো, না কোনো আননকে বোঝাচ্ছে এটা যার 10টি মাথা বা মুখ আছে এরকমকে। তো এরকম একজনে আছে, সে হচ্ছে কি? শিব। কেমন? শিবকে কি বলা হয়? যে দশানন হচ্ছে, না সরি, শিব না, ভুল বলেছে, এটা হচ্ছে রাবণ। একদম ভুল করেছি। তো দেখো দশানন হচ্ছে রাবণের একটি বিশেষণ, অর্থাৎ রাবণের 10টা মাথা, রাক্ষসদের রাজা বলা হয় রাবণকে। রাক্ষসরাজ রাবণের 10 মাথা বা 10 মুখ, এই জন্য দশানন বলে রাবণকে বোঝায়। তাহলে দেখো এখানে 10 আর এখানে আনন, এই দুটো যে শাব্দিক অর্থ, তার কিন্তু কোনোটা না বুঝে বোঝাচ্ছে এই রাবণকে। এইভাবে বহুব্রীহি সমাস কি হয়? অন্যপদ প্রধান হয়ে যায়, অর্থাৎ এখানে বোঝায় না। যেমন আমরা যখন চা বাগান বলি, তখন এটা কিন্তু একটা অন্য সমাস। ধরো আমরা যখন বাবা মা বলি, এটা যদি দিই যে বাবা ও মা, তখন এই যে বাবা ও মা দিয়ে যখন আমরা বাবা মা বলছি, তখন দেখো খেয়াল করো
বাবা মা বলছে, তখন কিন্তু এই জায়গায় এই যে বাবা পূর্বপদ আর মা পূর্বপদ দুইটার অর্থই প্রধানভাবে বোঝাচ্ছে। এই বাবা মা বললে এটার মতন বাইরের কোনো রাবণ বা বাইরের কোনো কিছুকে এরকম বোঝায় না, এই বাবা আর এই মাকেই বোঝায়, তাই না? তো এই জন্য এটা উভয় পদ প্রধান, অর্থাৎ পূর্বপদ পরপদ দুইটা অর্থই বোঝাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ এটার বিপরীতে অবস্থান করছে। তাই কখনো কখনো এরকম প্রশ্ন থাকে যে এটা দ্বন্দ্ব সমাস, হ্যাঁ, যে বাবা মা এটা উভয় পদ প্রধান সমাস হচ্ছে দ্বন্দ্ব। তো যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি, তখন তোমরা কি বলবা? বহুব্রীহি সমাস। আবার যদি বলে বহুব্রীহির বিপরীত কোনটি, তখন বলতে হবে দ্বন্দ্ব। কেমন করে? কারণ দ্বন্দ্বতে দুইটা পদেরই প্রাধান্য পায়, আর বহুব্রীতে দুইটার একটিও প্রাধান্য পায় না। এই হলো সূত্র। কেমন? এখন আসো যে বহুব্রীহি সমাসে কোন কোন ব্যাপারগুলি ঘটে, কোন কোন জিনিসগুলি বহুব্রীহি সমাসে আমাদের অনুসরণ করতে হবে, সেগুলি তোমাদের বইয়ে যে সূত্রগুলি দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে, সেগুলিকে আমি দেখো নাম্বারিং করেছি। আমি নাম্বারিং করে তোমাদের এখানে 1 2 3 4 5 5টা 6টা, আচ্ছা 6 7 8টা বৈশিষ্ট্য আমরা পেয়েছি। এর আগে কিন্তু আমরা কর্মধারের সমাসেও এরকম কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছি। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই বৈশিষ্ট্যটুকুই পড়ব। কেমন? তো এসো আমরা বৈশিষ্ট্যতে চলে যাই। দেখো এখানে প্রথম বৈশিষ্ট্য কি বলেছে, দেখো বহুব্রীহি সমাসে সাধারণত কি হবে, আমরা যখন ব্যাসবাক্য করব, অর্থাৎ সমস্ত পদকে যখন ভাঙবো, এই যে তোমার এই যে স্বচ্ছ সলিলা, ধীর বুদ্ধি, অর্থাৎ এক পদটাকে যখন ভাঙবো, তখন ভাঙলে দেখবা যেই সমাসে যার, যাতে, যেথায় এরকম আসবে, সেটাই বোঝা যাবে বহুব্রীহি সমাস। কারণ বহুব্রীহি সমাসকে ব্যাসবাক্য করলে এগুলি আসে, আর এগুলি আসার ফলেই কিন্তু কি কি হয়ে যায়, যে এখানকার পদগুলির কোনোটির অর্থই আর বোঝায় না, বোঝায় হলো যে এগুলিকে ধারণ করে সে। কেমন? এই জন্য অন্যপদ প্রধান হয়ে যায়। দেখো এই যে বলছে যার, যাতে ইত্যাদি ব্যাসবাক্য থাকে, এখানে উদাহরণগুলি কি দিয়েছে দেখো। এই যে আয়ত লোচন, আয়ত লোচন যার, আয়ত লোচনা। লোচন মানে হচ্ছে চোখ, আয়ত মানে হচ্ছে বড় বড়, বড় বড় চোখ যার, এরকম এটা একটা স্ত্রীবাচকতা বোঝায়। বড় বড় চোখ, রূপের বর্ণনা, রূপের সৌন্দর্য, এগুলি কিন্তু কি নারীদের ক্ষেত্রেই আসে বেশি সাহিত্যে, তাই না? এখানেও আমরা তার ব্যতিক্রম দেখছি না, যে বড় চোখ যার যে নারীর, তাকে বলছে কি আয়ত লোচনা। তাহলে এইখানে এই যে লোচন শব্দ, এই লোচন শব্দে কিন্তু আ যোগ করে স্ত্রী প্রত্যয় যুক্ত হয়ে আয়ত লোচনা স্ত্রী বুঝাই দিয়েছে। আবার দেখো মহান আত্মা যার, কি মহাত্মা, তাই না? এখানে যে মহানের নটা কিন্তু বাদ হয়ে গেছে। এইগুলো সূত্র আছে যে মহান থাকলে মহা হবে, এটা পরে পাবে। আবার দেখো স্বচ্ছ সলিল যার, এরকম প্রত্যেকটা যে স্বচ্ছ সলিলা, এখানে ছিল সলিল, এটা কিন্তু একটা পুরুষবাচক শব্দ, মানে আকার নেই। যখনই আ যুক্ত হচ্ছে তখন কিন্তু এটা স্ত্রীবাচক হয়ে যায়, কারণ আ একটি স্ত্রী প্রত্যয়। এই জন্য আ যোগ হলে সলিল, এটা পানি, সলিল মানে পানি, এর কোনো স্ত্রী পুরুষ নাই। কিন্তু কেন স্ত্রী বলে, সলিলকে কেন পুরুষবাচক বলে আর সলিলাকে কেন স্ত্রীবাচক বলে, ওই আ প্রত্যয়টার জন্য, বুঝছো? আ প্রত্যয় দিয়ে স্ত্রীবাচক করা হয়। যেমন ধরো কি বলবো আমরা, আরিফ, আরিফা। আরিফ শব্দের ভিতর শেষে কিন্তু আ নাই, কিন্তু খেয়াল করো আরিফা যখন বলে সেলিম, সেলিমা, এই আ দিয়ে কিন্তু স্ত্রীবাচক মানে মহিলাদের, নারীদের নাম বানানো হয়, তাহলে ওই জন্য আটা হচ্ছে একটি স্ত্রী প্রত্যয়। এরকম করে দেখো নীল বসন যার, তো এই যে নীল বসনা, তাই না? তো এখানে বসন বললে শাড়ি, পোশাক এগুলিকে বলে। তাহলে এই যে এখানে স্ত্রীবাচকতা চলে আসলো। স্থির প্রতিজ্ঞা যার, এইখানে খেয়াল করো এগুলি কিন্তু একটু এরকম আছে যে কখনো কখনো ব্যাসবাক্যে শব্দ স্ত্রীবাচক থাকে, হয়ে যায় পুরুষবাচক। আবার কখনো কখনো ব্যাসবাক্যে পুরুষবাচক থাকে, হয়ে যায় সমস্ত পদে স্ত্রীবাচক। 1 নম্বরে কিন্তু এটা মিলেমিশে আছে। এই যে এখানে দেখো বসন, এখানে আ নাই, কিন্তু এখানে এসে আ হয়েছে। কাজে এটা তোমরা অর্থটা বুঝলেই বোঝা যাবে যে নীল বসন যার, এরকম যখন বলছে তখন এই নারীর যে শাড়ি, সেইটাকেই বোঝাচ্ছে বলে এখানে নীল বসনা বলে একজন নারীকে বোঝাচ্ছে, তাই আকার যুক্ত হয়েছে। আবার দেখো স্থির প্রতিজ্ঞা যার, প্রতিজ্ঞা মানে কি পণ, তাই না? ডিটারমেন্ট যেটা, তো যে নাকি প্রতিজ্ঞা স্থির থাকে, এরকম ক্ষেত্রে এই গুণটা কিন্তু পুরুষের বেলায় বেশি ধরা হয়। এই জন্য এখানে প্রতিজ্ঞা শব্দের শেষে যদিও আ আছে, কিন্তু দেখো স্থির প্রতিজ্ঞ, এখানে কিন্তু আকার নেই, এটা খুব খেয়াল করবা।
এটি একটি পুরুষবাচক শব্দ হয়ে গেছে। হ্যাঁ, স্থির প্রতিজ্ঞা, অথবা যদি স্ত্রীবাচকেরও মানে স্ত্রীরও যদি স্থির প্রতিজ্ঞা থাকে তখনও সেই শব্দটা মানে এটা এখন ওটা উভয়বাচকও চলে যাবে। এখানে যদিও পুরুষবাচক, এখন সবসময় যে স্থির প্রতিজ্ঞা পুরুষদেরই হবে নারীদের হবে না তা তো না। নারী পুরুষ যারই হোক ব্যক্তিকে বোঝানোর সাথে সাথে এই প্রতিজ্ঞা শব্দ কি হয়ে যাবে, দেখো প্রতিজ্ঞ, ঠিক আছে? ঠিক এরকম। আর আকার ছাড়া অন্যগুলি দেখো চেঞ্জ হচ্ছে না, যেমন ধীর বুদ্ধি যার, এখানে কিন্তু বলে নাই ধীর বুদ্ধ বা ধীর বুদ্ধা, এরকম কিছু বলে নাই, কেমন? এখানে তাহলে এই যে কিছু কিছু চেঞ্জ, এগুলি আমাদের মাতৃভাষা যে বাংলা তার অর্থটার দিকে খেয়াল রাখলেই আসলে এগুলি পরিচিত হলে তখন ভুল হবে না। মানে কোথায় প্রতিজ্ঞা বলবো, কোথায় প্রতিজ্ঞ বলবো, কোথায় বুদ্ধি চেঞ্জ হবে না, এগুলি একবার দেখে নিলে সূত্রগুলি তুমি নিজেই তখন আবিষ্কার করতে পারবা যে ব্যক্তিকে বোঝানোর জন্য, বিষয়কে বোঝানোর জন্য আমরা কোথায় আকার দিব, কোথায় দিব না, কোথায় দিলে ভুল হবে। এখানে যদি আমরা স্থির প্রতিজ্ঞা বলতাম তাহলে কিন্তু কোনো ব্যক্তি বোঝাতো না, তাই না? শুধু প্রতিজ্ঞাটাকে বোঝাতো যে প্রতিজ্ঞাটা স্থির। কিন্তু এখানে ব্যাসবাক্যে আমরা যার এনেছি বলেই কিন্তু এটা একটা ব্যক্তি হয়ে যাচ্ছে, সে হোক স্ত্রী বা পুরুষ। কাজেই এখানে প্রতিজ্ঞ শব্দটা দিয়ে তখন ব্যক্তিতে পরিণত করা হয়েছে, কেমন? আর এই যে স্থির বুদ্ধি, ধীর বুদ্ধি, এখানে যে বলতে পারো যে ম্যাডাম এখানে তো বুদ্ধি এনে একই রকম রইল, বিষয়টাকে বোঝালো, এটা ওই যে প্রচলিত হওয়া ধীর বুদ্ধি, যে লোকটি ধীর বুদ্ধি সম্পন্ন, যখন আমরা এরকম বলি তখন এই বুদ্ধির আর কোনো পরিবর্তন হয় না। এই জন্য এটা একই সাথে যেরকম বিষয় আরেকদিকে ব্যক্তিও, কেমন? এবার আসো আমরা দুয়ে যাই। এই যে সহ কিংবা সহিত, সহ কিংবা সহিত শব্দের সঙ্গে কি অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ আর সহিত কি হয়ে যায়, স হয়ে যায়। তাইলে আমরা যখন নাকি সমস্ত পদের স পাবো, ওটাকে ব্যাসবাক্য করতে গেলে হয় আমরা সহ দিয়ে ভাঙবো, নয়তো কি সহিত দিয়ে ভাঙবো। দেখো আমরা এসে যাই, এই যে দেখো আমরা সমস্ত পদে যাব, যে এরকম একটা তুমি পেয়েছো, এখন এটাকে ভাঙলেই বোঝা যায় এটা বহুব্রীহি নাকি অন্য পদ। এখন সবান্ধব, আমরা এটা কি বলবো, যে বান্ধব সহ বর্তমান, দেখো, অথবা বান্ধবের সাথে বর্তমান, বান্ধবের সহিত বর্তমান, বান্ধবের সঙ্গে বর্তমান, অর্থাৎ এইটার প্রতিশব্দ আনতে হচ্ছে। তাহলে সঙ্গে, সাথে, এগুলি সবই কিন্তু এই দুটার অর্থ বোঝায়। এই জন্য ওরা এখানে দিচ্ছে বান্ধব সহ বর্তমান। আর যদি সহিত দাও তাহলে বলতে হবে বান্ধবের সহিত, এর দিতে হবে বর্তমান। যে বন্ধুর সাথে থাকে তাকে কি বলে, যে আপনারা অমুক অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত হবেন, তার মানে কি বন্ধুকে সাথে নিয়ে, তাই না? এই জন্য শহীদ বা সহ এরকম আসলে এগুলি কি হয়ে যাবে, সতে পরিণত হবে। তাহলে সবান্ধবকে ভাঙলে সহ বা সহিত আনবা, আর সহ বা সহিতকে যখন এক পদে পরিণত করবা তখন স নিয়ে আসবা, কেমন? এইভাবে দেখো এই যে সদর, সদর শব্দটা কিন্তু সহোদরেরই একটু সংক্ষিপ্ত রূপ। আর সহোদর মানে হচ্ছে কি ভাই, উদর মানে হচ্ছে পেট, তাই না? তুমি যে মায়ের পেট থেকে হবা, তোমার ভাইও কিন্তু তোমার মায়ের পেট থেকেই হবে। তখন কিন্তু ওই যে একই মায়ের পেটের বলে তাকে কি বলা হয়, সহোদর, অর্থাৎ সমান উদর, সহ উদর বা সমান উদর যার, তখন হলো সহোদর। তো সমান উদর কি মা, তো এই উদর হচ্ছে পেট, মায়ের পেট থেকে তুমিও বের হয়েছো, ভাইও বের হয়েছে, এই জন্য সহ বা সমান একই সাথে রইল বলে সহোদর ভাই বোঝায়, কেমন? এইভাবে দেখো যে সজল করে যাবা, জলের সহিত বর্তমান, সফল, ফলের সহিত বর্তমান, সদর্প মানে দর্পের সহিত বর্তমান, দর্প মানে কি অহংকার, সদর্পে অনেকে মানে আঘাত করে না মাটিতে, যে আমি যাব, আমি জিতবো, এগুলিকে সদর্পে বলে। হ্যাঁ, দৃঢ়তার সাথে, দর্পের সাথে, অহংকারের সাথে। সলজ্জ, তো এখানে এই যে লজ্জ শব্দটা পুরুষবাচক বলতে হবে আমাদের, লজ্জা, লজ্জার সাথে বর্তমান, সলজ্জ। এখানে কিন্তু লজ্জর সাথে বলতে পারবে না, আবার লজ্জার সাথে বর্তমান দিকে সলজ্জা বলা যাবে না। ওই যে উপরের সিস্টেম এখানেও কিন্তু কাজ করেছে, যে পুরুষবাচক স্ত্রীবাচক হবে কখনো কখনো, কখনো কখনো ব্যাসবাক্যে পুরুষবাচক থাকলে সমস্ত পদে স্ত্রীবাচক, আবার উল্টোটা কি হবে, ব্যাসবাক্যে স্ত্রীবাচক থাকলে সমস্ত পদে পুরুষবাচক, এখানে তাই হয়েছে। সকল্যাণ, কল্যাণের সাথে বর্তমান, এই গেল আমাদের 2 নম্বর। এবার আসো 3 নম্বর। দেখো 3 নম্বরে কি বলছে, যে পরপদে, 2টি পদ না, পরপদে যদি মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী এরকম এই যে তৎসম শব্দগুলি থাকে তাহলে কিন্তু ওগুলি কি হয়ে যাবে, লাস্টে একটা ক যুক্ত হয়।
দেখো লাস্টে একটা আমরা, তোমরা এগুলো অনেক বলো কিন্তু সূত্রটা খেয়াল করো না। দেখা যাচ্ছে আমরা যে সূত্রে আমরা কথা বলি সেই সূত্রগুলি আমাদেরকে কিন্তু একটু পরে জানতে হয়, কারণ সূত্রগুলি বুঝবার জন্য ম্যাচুরিটি লাগে, তোমার ট্যালেন্টের একটু পরিপক্কতা লাগে। এটা একটা 1-2 এর বাচ্চাকে এই সূত্রগুলি বোঝালে কিন্তু সে পারবে না, তাই না? এই জন্য এগুলি আমরা আগে শিখে নেই বলি, যেমন নদীমাতৃক দেশ, তাই না, সপুত্রক, তারপরে শপথনিক, এরকম যখন বলি বলাগুলি হয়ে যায়, কিন্তু এটা কেন বলি সেটা কিন্তু এখানে এসে আমরা পাচ্ছি। তোমরা পাচ্ছ যে এই যে মাতৃ, পত্নী, পুত্র, এগুলির শেষে ক যুক্ত হবে। যেমন দেখো নদী মাতা বা মাতৃজার, এই যে নদী মাতা যার বা মাতৃজার হয়ে গেল কি নদী মাতৃক। নদী মাতাক বলা যাবে না, তাই না, এখানে তৎসম শব্দের। বি হয়েছে পত্নী যার, এই যে বিপত্নিকের বি মানে কি বিগত বা অতীত হয়ে যাওয়া, মরে যাওয়া, কেমন, এখানে বি এসেছে, তাহলে এখানে দুইটা সূত্র কাজ করেছে। দেখো বি উপসর্গ হয়েছে বিগত বোঝানোর জন্য, তুমি এই যে বি দিলেও বি হয়েছে পত্নী যার, যে পত্নীর জন্য ক আসছে। আবার দেখো এটা কি স্ত্রীর সহিত বর্তমান যে, এই যে স এই সূত্রে কাজ করবে, স কেন হয়েছে সহিত আনবা, আর ক কাজ করবে এই সূত্রে, কেমন, তাহলে এখানে দুইটা সূত্র কাজ করেছে, ঠিক আছে। অপুত্রক, অ মানে কি অপুত্রক, অ বলতে খেয়াল করো এই যে অটা, এই অটা হলো অপুত্রক কাকে বলে, যাদের পুত্র নেই, তাহলে তুমি অ দিয়ে ব্র্যাকেটে নাই দিবা, অপুত্র যার মানে নাই পুত্র যার, অপুত্রক, এইভাবে। এবার আসো 4-এ, কেমন, বহুব্রীহি সমাসে কি দেখো, অক্ষী শব্দের স্থলে কি হবে অক্ষ, আর নাভি শব্দের স্থলে নাভ হবে। এখানে কিন্তু আমরা এই যে ইকারকে যদি আমরা স্ত্রীবাচক শব্দ ধরি, তাহলে এই ইকার সমস্ত পদে অ হয়ে যাচ্ছে, অক্ষ অ, ক্ষয়ের শেষে কিন্তু ক্ষীয়র শেষে কিন্তু আর ইকার নাই, নাভি এটা শেষে কিন্তু আর ইকার নাই। ইকার নেই কোথায়, যখন সমস্ত পদে যাচ্ছে এক পদে হচ্ছে, তখন এই যে তুমি নাভ, নাভ পাচ্ছ মানে কি নাভির পুরুষবাচক রূপটা বা সংক্ষিপ্ত রূপটা নাভ, কেমন। অক্ষ যখন পাচ্ছে, এই যে ক্ষীয় মানে কি কমলাক্ষ, কমল যোগ অক্ষ, এখানে সন্ধিও কাজ করেছে, তাহলে এই অক্ষটা তুমি কি বলবা অক্ষী বানাতে হবে, যে অক্ষ নাভ পেলে ভাঙবা যখন, তখন অক্ষী আর নাভিতে যাবা। দেখো কিভাবে, যে কমলাক্ষ, কমলের ন্যায়, কমল মানে হচ্ছে পদ্ম ফুল, কমলের ন্যায় অক্ষী যার, আর অক্ষী মানে হচ্ছে চোখ, তাহলে কি হলো পদ্ম চোখ বলি না আমরা, তো এই যে পদ্মের মতো চোখ যার, এটাকে কি বলছে কমলের ন্যায় অক্ষী যার, সে হবে কি কমলাক্ষ, কেমন, এখানে আর কমলাক্ষী বলেনি, হ্যাঁ কমলাক্ষ বলেছে, এটাও খেয়াল রাখবা, চাইলে কমলাক্ষ কিন্তু দেওয়া যেত, পুরুষবাচক এইভাবে হয়েছে 1 নম্বরে। তারপরে তোমার কি দিয়েছে, যে পদ্ম নাভিতে যার, পদ্মনাভ, হ্যাঁ, উর্ণ নাভিতে যার, উর্ণনাভ হচ্ছে মাকড়সার আরেক নাম, মাকড়ের পেট থেকে অনবরত জাল বের হয়, জালের একটা শব্দ হচ্ছে উর্ণ, উর্ণ মানে কি জাল, তাহলে উর্ণ নাভিতে যা, নাভির পেটের মধ্যে নাভি থাকে, তো মাকড়ের পেট থেকে অনবরত জাল বের হয়, এই জন্য মাকড়ের আরেক নাম উর্ণনাভ। তো এরকম প্রত্যেকটাকে ভাঙলে আমরা দেখব যে উর্ণ মানে জাল, নাভি নাভ মানে নাভি, না উর্ণকে বোঝাচ্ছে না নাভিকে বোঝাচ্ছে, বোঝাচ্ছে মাকড়সাকে, এই জন্য এটি অন্যপদ প্রধান সমাস মানে বহুব্রীহি সমাস, কেমন। তো এখন পদ্মনাভ যে কাকে বোঝায় আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ, পদ্মনাভও কিন্তু অন্য একটা কিছুকে বোঝায়, পদ্মনাভ কোনো দেবী টেবির নাভিতে হয়তো পদ্ম আছে, আমি পরে জেনে তোমাদের বলে দেব না, ওকে। এবার আসো 5 নম্বরে, কেমন, বহুব্রীহি সমাসে কি জায়া শব্দের স্থানে জানি হবে, মনে রাখবা যদি জানি পাও লাস্টে, এই জানি কিন্তু ডোন্ট জানাজানির জানি বা কেন ও ডাব্লিউ এটা নয়, বরং এই জানি হচ্ছে জায়া মানে পত্নী, ওয়াইফ, এটারই বহুব্রীহির রূপটা হলো এটা। জায়া মানে কি পত্নী, বউ, স্ত্রী, ইংরেজিতে যেটাকে আমরা ওয়াইফ বলি। এই আমরা কিন্তু দ্বন্দ্ব সমাসে পড়েছি যে দ্বন্দ্ব সমাসে পত্নী শব্দটা জায়া হয়ে যায়, আর এখন বহুব্রীহি সমাসে আমরা পেলাম পত্নী শব্দটা কি হয়ে যায়, জানি হয়ে যায়। যেমন তোমার এই শব্দে কি বলে এটাকে, দ্বন্দ্ব সমাসে দেখো এই যে জায়া হয় কেমন করে, এই যে যেমন জায়া, ওই যে আমি লিখছি দেখো দ্বন্দ্ব সমাসের এই যে হচ্ছে জায়া ও পতি, আমরা জানি দ্বন্দ্ব সমাসে ও দিয়ে ব্যাস বাক্য ভাঙতে হয়, সমস্ত পদকে ও এবং আর এগুলি দিয়ে ভাঙতে হয়, জায়া ও পতি সমান কি হয়, এটা কিন্তু আর হলো জায়াপতি বলে না, বলে হলো কি দম্পতি, মানে স্বামী স্ত্রী যেটা, হ্যাঁ, তো এই যে দম্পতি, এই যে দম, তো জায়া শব্দটা
তোমার কি হলো, দ্বন্দ্ব সমাসে দম হয়ে যায়। আর এই একই জায়া শব্দটা বহুব্রীহি সমাসে এসে হয়ে যাচ্ছে কি জানি। কেমন? বহুব্রীহি সমাসে কি হয়ে যাচ্ছে, জায়া শব্দটা জানি। দেখো এই যে এখানে সুন্দর করে বলেছে, এই যে যুবতী জায়া যার, মানে যার স্ত্রীর বয়স কম, যুবতী বয়সের সেই লোকটাকে বলবে কি যুবজানি। কারণ এখানে যে যুবজানি কিন্তু কি না যুবতী মেয়েটাকে বোঝাচ্ছে, না জানি মানে কি স্ত্রীকে বোঝাচ্ছে। অর্থাৎ তুমি ব্যাস বাক্যে ভেঙে যে স্ত্রীর ব্যাপারটা পাচ্ছ, সমস্ত পদে কিন্তু এর কোনোটাকেই বোঝাবে না, বোঝাবে এই যে জারের অর্থটা। জারের অর্থটাকে, জার হচ্ছে ওই যে স্বামী, তাই না? এই যুবতী জায়া বা যুবতী নারীর স্বামী যে, তাকে বোঝাচ্ছে যুবজনী। অর্থাৎ যুবজনী মানেই হচ্ছে যার স্ত্রী বা যার ওয়াইফ কে বয়স কম, যুবতী। কেমন? তো যুবতী স্থলে যুব এবং জায়া স্থলে জানি হয়েছে, যে দেখো যুব জানি। হ্যাঁ, সংক্ষেপ আমরা জানি সমাসের কাজই হচ্ছে কিন্তু কি একই সাথে এটা সংক্ষিপ্তকরণ বলে, এটার অর্থ আমরা পড়েছি। 6 নম্বরে আসো, বহুব্রীহি সমাসে কি হয়ে যায়, চূড়া শব্দস্থানে চূড়, এটা কিন্তু একের সাথে সম্পৃক্ত। ওই যে আমি একে বারবার বুঝিয়েছি যে আকারযুক্ত শব্দগুলি কখনো কখনো অকার হয়ে যায়, আবার অকারযুক্ত শব্দগুলি কখনো কখনো সমস্ত পদে আকার হয়ে যায়। এখানে আমরা যে আকার মানে স্ত্রীবাচক শব্দটা চূড় হয়ে যাচ্ছে, মানে কি পুরুষবাচক হচ্ছে। আবার কর্ম শব্দটা আকার টাকার নাই, এটা একটা পুরুষবাচক প্রত্যয় নাই, কিন্তু দেখো এখানে কর্মা হয়ে যাচ্ছে সমস্ত পদে, তার মানে স্ত্রীবাচক বা আকারযুক্ত শব্দ। দেখো এই যে চন্দ্র কি বলছে, যে চন্দ্র চূড়া হবে না, চন্দ্র চূড়ায় যার, এটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, এখানে হবে চূড়ায়, মানে চূড়াতে বা চূড়ায়। চন্দ্র চূড়াতে যার বা চন্দ্র চূড়ায় যার। কেমন? ওটা একটু ভুল উঠেছে ছাপা। চন্দ্র চূড়ায় মানে কি এখানে মূলত সপ্তমী বিভক্তি হবে, স্থান হচ্ছে যে চূড়া বা একদম মাথায় যার নাকি চাঁদ, তাকে বলা হচ্ছে কি চন্দ্রচূড়। আর মনে রাখবা চন্দ্রচূড় বলে শিবকে, দেবতা শিবের আরেক নাম হচ্ছে চন্দ্রচূড়, চন্দ্রশেখর। বলছে শেখর মানেও কিন্তু চূড়া বা উঁচু। তাহলে দেখো এখানে চূড়া শব্দ কিন্তু চূড় হয়ে গিয়েছে। কেমন? এরপরে দেখো বিচিত্র কর্ম যার, বিচিত্রকর্মা, ওই যে বিশ্বকর্মা যার নাকি নানান রকম যে কাজ করে, তাই না? এটা সব হিন্দু পৌরাণিক জিনিস। তা এ হলো এই যে বিচিত্র নানান রকম কর্ম বা কাজ করে, যে সেগুলো বিচিত্রকর্মা ব্যক্তি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু যারটুকের অর্থ এখানে প্রধান আসতেছে, এই জন্য যারকে এখানে আসে নাই, এই জন্য এটা তৃতীয় পদ প্রধান সমাস। হ্যাঁ, এরপর দেখো 7 নম্বরে বলছে কি সমান শব্দের স্থানেও কি হয়, স হয় বা সহ হয়। একটু আগে আমরা পেয়েছিলাম যে সহ আর শহীদটা কি হয়ে যায়, স হয়ে যায়। আর এখানে কি বলে সমান, এই সমান শব্দটার জায়গায় সহ হতে পারে, সহও হতে পারে। কেমন? দেখো এই যে সমান কর্মী, যে সহকর্মী, যেমন আমরা আমাদের কলিগের বাংলায় কিন্তু কি সহকর্মী, যে আমরা একই রকম পদ, একই রকম আমাদের কাজ, আমরা সবাই এক সমান, তখন এই যে সহকর্মী বলছে। আমরা কিন্তু সমান কর্মী বলি না, তাই না? অথচ সহকর্মী যেটা বলা যাবে না, সহ অর্থ সাথে, কিন্তু এখানে সমান অর্থে সহ আসছে, আর উপরে আমরা কি সহ পেয়েছিলাম সাথে অর্থে, তাই না? যার জন্য স হয়েছে। এখন দেখো সমান বর্ণ যার, স্ববর্ণ, সমান গোত্র যার, স্বগোত্র, এরকম পেয়েছি না আমরা, যে স্বগোত্রের লোক, স্বজাতি, সমান জাতি যার। তো এরকম সমান স্থানে কি হয়ে যায়, সহ বা স হয়ে যায়। আর আমরা লাস্টে পাচ্ছি কি, লাস্ট পয়েন্ট 8 নম্বর পয়েন্টে পাচ্ছি বহুব্রীহি সমাসে পরপদে গন্ধ শব্দস্থানে গন্ধি বা গন্ধ হয়। এখানে যে দুটা উদাহরণ দেওয়া আছে মুখস্থ করে ফেলাও। কি মুখস্থ করবা? দেখো এখানে দুইটা বলছে, যে গন্ধ জায়গায় গন্ধিও হতে পারে সমস্ত পদ, আবার গন্ধ। কেমন করে? সুগন্ধ যার, তখন বলছে সুগন্ধি, যেমন ফুলের বেলায়, বা এরকম সাধারণত আমরা এরকম সুগন্ধি ফুল বলি। হ্যাঁ, আবার দেখো পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্মগন্ধি, যে দেখো পদ্ম কিন্তু একটা ফুল, ফুলের বেলায় কিন্তু খেয়াল করো গন্ধি বলছে সমস্ত পদে এসে, বাট ফুল বাদে যখন প্রাণীর বেলায় আসছে তখন কিন্তু আর গন্ধি বলছে না, তাই না? তখন কিন্তু মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধা। জাস্ট এটুকুই খেয়াল রাখবা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা আগামীতে ইনশাল্লাহ বহুব্রীহি সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজের ধর্মকর্ম করবে, বাবা মার কথা শুনবে, এবং তোমাদের
অনলাইন ক্লাসগুলি অবশ্যই দেখবে এবং জুমে বা গুগল মিটে যখন নেওয়া হয় সেখানেও তোমরা যুক্ত হবে এবং নিজেদের গ্রুপেও সচল থাকবে। কেমন? আল্লাহ হাফিজ।